ঝাড়খণ্ডের এক ছোট্ট শহর দেওঘর, যার নামের অর্থ দেবতাদের ঘর। এখানে মহাদেবের স্পর্শ দর্শন পেতে আমাদের প্রায় 2.5 ঘন্টা মতো সময় লেগেছে। এখানেই আছে বৈদ্যনাথ ধাম, যা মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম, আর সঙ্গে আছে 51টি সতীপীঠের অন্যতম সতীপীঠ। এই জ্যোতির্লিঙ্গের গুরুত্ব অপরিসীম, কারণ এটি শৈবভক্ত এবং ব্রাহ্মণ শ্রেষ্ঠ লঙ্কাধিপতি রাবণের দ্বারা প্রতিষ্ঠিত, যা এই স্থানকে এক অলৌকিক মহিমা দান করেছে। আজ আপনাদের এই মন্দির প্রাঙ্গণ ঘুরিয়ে দেখাবো। সকালের মন্দির দর্শন থেকে সন্ধ্যারতি সবটাই থাকছে। সঙ্গে থাকছে দেওঘরের বেশ কিছু দর্শনীয় স্থান ভ্রমণের অভিজ্ঞতা। তাহলে চলুন আমরা বাবা বৈদ্যনাথের কৃপা লাভ করি এবং এই পবিত্র ধামের আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করি। শুভ সকাল। কুয়াশার চাদর কাটিয়ে সদ্য রোদের আভা দেখা দিচ্ছে, আর এই রকম একটা পরিবেশে মধুপুর থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে মধুপুরের 3 নম্বর প্ল্যাটফর্মে আছি। আজকে আমাদের গন্তব্য দেওঘর ধাম, সে কারণে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। সামনে ওভারব্রিজ আছে, ওভারব্রিজে উঠে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে যাব, সেখান থেকে জেসিডি যাওয়ার জন্য ট্রেন ধরবো। তো চলুন শুরু করছি আজকের ব্লগ দেওঘর ভ্রমণ। আগেই আপনাদেরকে আমি বলেছি যে মধুপুর স্টেশনের অপোজিটে অনেকগুলো খাবারের দোকান আছে, তো সেই রকমই একটা জায়গায় সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আমাদের ট্রেন জেসিডি যাওয়ার জন্য এখান থেকে ট্রেন হচ্ছে 8:59। তো এখন সময় আছে, ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করেই চলে গেলাম পাশের চায়ের দোকানে, মধুপুরের বিখ্যাত চা খেতে। চায়ের স্বাদ তো অতুলনীয়। চা খাওয়ার খানিকক্ষণের মধ্যেই আমাদের ট্রেনের সময় হয়ে এসেছিল, তাই চলে এসেছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে 63561 আপ আসানসোল থেকে জেসিডিগামী মেমো ধরতে। আগের পর্বে আপনাদের হাওড়া থেকে মধুপুর পৌঁছানো, মধুপুরে থাকা, খাওয়া, ঘোরা সবটাই তুলে ধরেছি। আর আজকে আমরা মধুপুর থেকে জেসিডি ভ্রমণে চললাম। মধুপুর থেকে জেসিডি অবধি আমরা ট্রেনে যাবো হচ্ছে 29 কিলোমিটার। 29 কিলোমিটারের যাত্রাপথে লোকাল ট্রেনে একটা অন্যরকম ভাইবস আছে, সেটাতে নিয়ে তো কোনো সন্দেহ নেই। যাই হোক, যা খাওয়ার দাপট, তাতে শর্টসুল, তার উপরে টি শার্ট, তার উপরে জ্যাকেট পরতে বাধ্য হলাম, নাহলে দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড খাওয়ার দাম। মধুপুর থেকে পথ চলা চালু করে আধ ঘন্টায় 29 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি জেসিডি জাংশন স্টেশনে। আর মধুপুর থেকে দেওঘরের এই যাত্রা খুবই ভালো ছিল। মাত্র 10 টাকায় 29 কিলোমিটার, এটা ভারতীয় রেল ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না। যাই হোক, এখান থেকে বাইরে বেরোলে অটো পাবো, পার্সোনালও যাওয়া যায়, মানে রিজার্ভ করে যাওয়া যায়, আবার শেয়ারিংও যাওয়া যায়। দুটোতেই ক টাকা কী পড়ে সেটা আপনাদেরকে জানাচ্ছি। अभी सिस्टम क्या है, मतलब यहाँ से जाने का? रिजर्व में जाएंगे तो 150 रुपये एमनी भाड़ा है। इसमें 5 पैसेंजर, छोटा ऑटो में 150, बड़ा ऑटो में 200 का भाड़ा आता है। उसमें 10 पैसेंजर बैठता है। अच्छा ऐसे 2 आदमी 3 आदमी भी छोटा ऑटो लेके जा सकते हैं। अच्छा, तो 150 रुपये मिनिमम भाड़ा होता है। अच्छा, वो क्यों, कहाँ तक आप लेके जाते हो? मंदिर से अभी 200 मीटर पहले बैरियर लगा है, वहाँ तक अच्छा। 6 बजे से पहले जाएंगे तो मंदिर के आसपास तक जा सकता है। अच्छा। और 8 बजे के बाद 7 बजे के बाद नो एंट्री लग जाता है। अच्छा, फिर कितना आपको तक नो एंट्री रहता है रात को? रात 9 बजे तक 9 बजे तक नो एंट्री रहता है। कितना टाइम लगेगा यहाँ से, भी 20 मिनट लगेगा। और कितना डिस्टेंस है? यहाँ से 7-8 किलोमीटर। 8 किलोमीटर, ঠিক আছে। অবশেষে পৌঁছালাম বাবা বৈদ্যনাথ ধামের, যেখান থেকে লাইন শুরু হয় সেইখানটা। আমরা জেনারেল লাইনেই দর্শন করব। আর এই পেছন দিকে হচ্ছে শিবগঙ্গা, শিবগঙ্গার পাড়ে একটু পরে যাচ্ছি। ভেবেছিলাম একদম ফাঁকায় ফাঁকায় মহাদেবের দর্শন সেরে নেব, কিন্তু খানিকটা পথ এগিয়েই বুঝলাম আমার ধারণাটা একদমই ভুল। আর সত্যিই তো মহাদেবের জ্যোতির্লিঙ্গ ফাঁকা থাকে কি করে? এখানকার লাইন কিন্তু অনেকটাই ঘোরানো। এখানে কিন্তু আপনারা চাইলে 300 টাকা দিয়ে ভিআইপি লাইনে দাঁড়িয়েও দর্শন করতে পারেন। লাইনে দাঁড়িয়ে মন্দির চত্বরের বাইরে থাকা বিভিন্ন লোকজনের কার্যকলাপ দেখছিলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বৈদ্যনাথ ধাম মন্দির চত্বরে। এখানে মহাদেবের স্পর্শ দর্শন পেতে আমাদের প্রায় 2.5 ঘন্টা মতো সময় লেগেছে। এখন না শ্রাবণ মাস, না এখন সোমবার, কিন্তু তাও মহাদেবের কি অসীম মহিমা যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু মহাদেবের টানেই ছুটে আসে।
3 ঘন্টা বাদ বেশ ভালো স্পর্শ করতে পেরেছি, এটাই যা। কাশী বিশ্বনাথে পারলাম না স্পর্শ করতে, তারপর তোমার কেদারনাথেও হলো না, এখানে উইদাউট ভিআইপি টাকা দিয়েও স্পর্শ করে নিলাম। আর সে কারণেই হয়তো সময় লেগে গেল। যাই হোক, এই মন্দির চত্বরে কিন্তু 22টা মোট মন্দির আছে এই দেওঘরে। আর উল্টো দিকে হচ্ছে এখানকার মা পার্বতী মন্দির, যেখানে মহাদেব থাকবে সেখানে সতী থাকবেন না, এটা কীরকম একটা লাগে না? চলুন এবার মহাদেবের দর্শন তো হলো, মা পার্বতীর দর্শন করে আসি। পৌরাণিক কাহিনী অনুসারে লঙ্কাধিপতি রাবণ ভগবান মহাদেবের পরম ভক্তদের মধ্যে একজন। তাই ভগবান শিব রাবণের অনুরোধে তার কাঁধে চেপে লঙ্কায় যাচ্ছিলেন। কিন্তু গণেশের ছলনায় রাবণ শিবলিঙ্গ লঙ্কায় না নিয়ে যেতে পেরে এখানেই স্থাপন করেন। ভগবান শিব এখানে বৈদ্য বা চিকিৎসক রূপে আবির্ভূত হন, তাই এই স্থানের নাম বৈদ্যনাথ। এই জ্যোতির্লিঙ্গ দর্শনে এবং মহাদেবের কাছে মন দিয়ে প্রার্থনায় বহু কঠিন কঠিন রোগের নিরাময় হয়। এখানে কিন্তু মহাদেবের মন্দির থেকে মা সতীর মন্দির অবধি মানত করে ধাগা বাঁধা হয়ে থাকে। আপনারা চাইলে এখানে কিন্তু ধাগাও বাঁধতে পারেন। দেওঘরের প্যারা কিন্তু বিশ্ববিখ্যাত। দেওঘরের মন্দির দর্শনের পর আমরা চললাম প্যারার দোকানে। এখানে 300 টাকা থেকে শুরু করে 500 টাকা অবধি কিলো প্যারা পাওয়া যায়। আপনারা এলে কিন্তু অবশ্যই নিয়ে নেবেন। প্যারা তো কেনা হলো, এবারে আপনাদেরকে নিয়ে যাই এখানকার আরেকটা জনপ্রিয় জায়গায়। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি বৈদ্যনাথ ধামের শিবগঙ্গার পাড়ে। এই শিবগঙ্গায় স্নান করে কিন্তু তারপর বৈদ্যনাথ ধামে পুজো দেওয়ার নিয়ম। ঠিক যেরকমভাবে আমাদের তারকেশ্বরে দুধ পুকুরে স্নান করে পুজো দিতে হয়, ঠিক একই সিস্টেম এখানে। আমি নিজের মাথায় আর আপনাদের উদ্দেশ্যে এই পবিত্র কুণ্ডের জল খানিকটা ছিটিয়ে দিলাম। দেওঘরের মন্দির দর্শন তো হলো, এবারে আসি দেওঘরে বেশ কিছু ঘোরার জায়গা আছে, সেই যে ঘোরার জায়গাগুলো ঘুমিয়ে। তো আমরা একটা টোটোর সঙ্গে কথা হয়েছে। ভাই তোমার নাম কা হ্যাঁ? जीतू चौधरी। जीतू चौधरी। और तुम्हारा मोबाइल नंबर क्या है? 82 52 92 59 35 82 52 92 59 35 35 5 जगह 5 जने। अच्छा, कितना लोगे? 600 रुपया। ठीक। এরপর টোটো ঠিক করে বেরিয়ে পড়লাম দেওঘরের পার্শ্ববর্তী স্থানগুলো একে একে ঘুরে দেখতে। প্রথমেই এগোলাম দেওঘর শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত তপোবন পাহাড়ের দিকে। টোটোয় সময় লাগলো 30 মিনিট মতো। পৌঁছে গেছি দেওঘরের সাইট সিনে। আজকে আমাদের প্রথম স্পট তপোবনের সামনে। ও এই পেছন দিক থেকে রাস্তা দিয়ে মন্দির দর্শন করতে এগোবো। চলুন। এই স্থানটির নাম তপোবন কারণ এটি সাধু এবং সন্ন্যাসীদের তপস্যা করার স্থল হিসেবে পরিচিত ছিল। দেওঘরের কথা উঠলেই আমাদের মাথায় আসে বৈদ্যনাথ ধামের কথা, আর আসে দেওঘরের বিখ্যাত প্যারার কথা। কিন্তু দেওঘরের বিখ্যাত প্যারা ছাড়াও দেওঘরের আরেকটা জিনিসও কিন্তু খুব ফেমাস, সেটা হচ্ছে পেটাই লোহার কড়াই। আমরা তো আজকের দিনে সবাই ম্যাক্সিমাম লোকজন অ্যালুমিনিয়াম ননস্টিক এগুলো ইউজ করি, কিন্তু আগেকার দিনে এইসব ননস্টিক বা অ্যালুমিনিয়ামের ইউজের কোনো ব্যাপার ছিল না। তার কারণ হচ্ছে যে মানুষ কড়াইতে অভ্যস্ত লোহার বাসনপত্রে ব্যবহার করতো, যে কারণে অ্যানিমিয়ার রেটটাও কিন্তু অনেক কম ছিল। তপোবন পাহাড়ে ওঠার জন্য কিন্তু সিঁড়ি আছে, বয়স্ক মানুষরা ধীরে সুস্থে উঠবেন। এখানে কিন্তু বাঁদরের উৎপাত আছে, ভীষণ সতর্ক থাকবেন। অবশেষে পৌঁছালাম তপোবন পাহাড়ের একদম ওপরে। আর এখান থেকে চারপাশের এলাকার যে এরিয়াল ভিউটা পাওয়া যাচ্ছে না, এটা দেখেই কিন্তু নিচ থেকে উপরে ওঠার যে কষ্ট সেটা কিন্তু একদম লাঘব হয়ে যাবে। দেখুন পাখির চোখে তপোবন পাহাড় থেকে কেমন লাগে চারপাশটা। তপোবন পাহাড়ের উপর থেকে আশপাশের এলাকার একটা ফাটাফাটি সৌন্দর্য উপভোগ করা যায়। কথিত আছে এখানে রাবণ তপস্যা করতে এসেছিলেন এবং হনুমান তার ধ্যান ভঙ্গ করেন। আমরা যখন তপোবনে পৌঁছাই তখন বিকেলবেলা। পরন্ত বিকেলে অস্তমান সূর্যের আলো থেকে বিকরিত রশ্মি আশপাশের এলাকাটাকে মায়াবী করে তুলেছিল। খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলাম, তারপর ঘড়ির দিকে চোখ পড়তেই আবার নিচে নামার পথ ধরলাম। যে কোনো জায়গায় বাঁদরের বাঁদরামি তো থাকবেই, কিন্তু বাঁদরের থেকেও বড় বাঁদর হচ্ছে, মানে বাঁদর স্কোয়ার অ্যাকচুয়ালি বলতে গেলে এই বাঁদরের আশপাশে যারা থাকে
ওরা আপনার আশপাশে খাবারটা নিয়ে চলে আসবে, তারপর ন্যাচারালি ওদের বাঁদরকে ট্রেন করা থাকে, বাঁদর এসে হট করে আপনার জামা কাপড়টা ধরে ফেলবে। এই ব্যাপারে কিন্তু এখানে এলে সতর্ক থাকবেন। সারাদিন তো সেরকম কিছু খাওয়া হয়নি, খিদে দুজনেরই পেয়েছে, তো একটু মুখ করাই ভেজানো, ওটাই আপাতত খাই, তারপর রাতে যা খাবো দেখা যাবে। এই মুখ কড়াই মাখার দাম পড়েছিল আমাদের 20 টাকা। তপবন দর্শন তো হলো, এবারে এগোলাম আমাদের পরবর্তী গন্তব্য নলাক্ষা মন্দির দর্শনে। আচ্ছা, তপবন চত্বরে না পার্কিং লাগে, টোটো থেকে 4 হুইলার সবার জন্যই রেট কিন্তু ফিক্স 20 টাকা করে। আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে এসে ঘুরতে যান তাহলে কিন্তু এখানে 20 টাকা পার্কিং লাগবে। আর বাইকের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো পার্কিং চার্জ নেই, এটা যারা রাইডার তাদের জন্য একটা বেনিফিট। যাই হোক, এগোই পরবর্তী জায়গার দিকে। এই মুহূর্তে তপবন থেকে প্রায় 5 কিলোমিটার মতো রাস্তা পেরিয়ে এসে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি নলাক্ষা মন্দিরে। দেওঘরের অন্যতম জনপ্রিয় মন্দির এই নলাক্ষা মন্দির। চলুন মন্দির দর্শন করি, এগোই। নলাক্ষা মন্দির দেওঘরের একটি বিখ্যাত রাধাকৃষ্ণের মন্দির এবং এর স্থাপত্যশৈলী কলকাতার বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দিরের মতো। মন্দিরটি বৈদ্যনাথ ধামের মূল মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত এবং এর নির্মাণে প্রায় 9 লক্ষ টাকা খরচ হওয়ায় এই মন্দিরের নাম নলাখা। মন্দিরটি কলকাতার পাথুরিয়াঘাট রাজবংশের রানী চারুশিলা তৈরি করেছিলেন এবং এই মন্দিরের উচ্চতা 146 ফুট। এই আশ্রমের এলাকাটা অনেক বড় আর এর ভিতরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি একদমই নিষিদ্ধ। পৌঁছে গেলাম আজকে আমাদের তৃতীয় গন্তব্য বালানন্দ ব্রহ্মাশ্রমে। আচ্ছা, এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে, ভেতরে গিয়ে একবার খোঁজ নিই যে কী ব্যবস্থা, আর তারপর সেটা আপনাদের কাছে তুলে ধরবো। চলুন। আশ্রমের ভেতরের পরিবেশটা একদম ফাটাফাটি, কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, সেটা হচ্ছে এখানকার দীক্ষিত যারা তাদের ছাড়া বা তাদের রেফারেন্স ছাড়া কিন্তু থাকতে দেওয়া হয় না। অতএব আমাদের মতো সাধারণ মানুষদের জন্য এখানে কোনো থাকার ব্যবস্থা নেই, যদি না রেফারেন্স নিয়ে আসা যায়। ভেতরটা বিশাল বড়, অনেকটা এরিয়া জুড়ে, এবং মন্দির আছে, সেই মন্দিরের পরিবেশ যেরকম হওয়া উচিত একজন একটা আশ্রমের, ঠিক সেরকমই ভালো লাগবে এলে সময় কাটাবার জন্য। চলুন এগোই পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। বালানন্দ আশ্রম থেকে বেরিয়ে আবার টোটোয় করে পথ চলা। টোটোয় 15 মিনিট চলে পৌঁছালাম নবদুর্গা মন্দিরে। ঠান্ডার দাপট তো আস্তে আস্তে বাড়ছিল, সেটা আপনাদেরকে বলেছিলাম। এখন অন্ধকার হয়ে এসছে, ফলে টুপি পরতে বাধ্য হলাম। পৌঁছে গেছি চতুর্থ স্পট নবদুর্গা মন্দিরে। তো চলুন মন্দিরে ঢুকি, মাকে দর্শন করি। এই আশ্রমের আয়তনও বিশাল বড় এবং পরিবেশটাও ভীষণই শান্ত। এই নবদুর্গা মন্দিরের ভেতরে মায়ের মূর্তি দেখে তো মনে একটা অসম্ভব প্রশান্তি অনুভব করলাম, কিন্তু দুঃখের বিষয় যে মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সে কারণে আপনাদেরকে আমি দর্শন করাতে পারলাম না। আপনারা যখন দেওঘর আসবেন এই জায়গাটা কিন্তু দর্শন করতে একদমই ভুলবেন না, খুব ভালো লাগবে জায়গাটা। যেরকম আশ্রমের পরিবেশ হওয়া উচিত এই জায়গাটার পরিবেশও কিন্তু ঠিক সেই রকম। যাই হোক, এগোই আমাদের পরবর্তী গন্তব্য অনুকূল ঠাকুরের আশ্রমের দিকে। চলুন। দেওঘরের সাইট সিন আমাদের চলছে। যাই হোক, পৌঁছে গেছি আজকে সাইট সিনে আমাদের অন্তিম গন্তব্য দেওঘরের অনুকূল ঠাকুরের আশ্রমের সামনে। আর এই আশ্রমের ভেতরের পরিবেশ কেমন সেটা তার নতুন করে কিছু বলার নেই, অনেকেই অনুকূল ঠাকুরের ভক্ত আছেন, তারা প্রত্যেকেই জানেন। যাই হোক, এখানে আশ্রমের কিছু নির্দিষ্ট টাইমিং আছে। ভোর 5টা থেকে দুপুর 12টা অবধি এই আশ্রম খোলা, আবার বিকেল 3টে থেকে রাত্রির 8টা অবধি কিন্তু এই আশ্রম খোলা। ভেতরে থাকার ব্যবস্থাও আছে,
কিন্তু ভেতরে থাকতে গেলে এনাদের ভক্ত হতে হয়, নাহলে কিন্তু এখানে থাকার কোনো রকম ব্যবস্থা নেই যারা ভক্ত নন তাদের জন্য। আর এখানে ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিছু অ্যালাউ নেই, যে কারণে হয়তো লুকিয়ে ছুড়িয়ে করা যেতে পারে, কিন্তু লুকিয়ে ছুড়িয়ে করে কোনো লাভ নেই, সে কারণে আমি আর করছি না। আমরা নিজেরা যাই, গিয়ে আশ্রম দর্শন করি, আর ব্লগ এখান থেকে আবার শুরু করব দেওঘরের বৈদ্যনাথ ধামে পৌঁছে। মহাদেবের দর্শন করার সুযোগ পেলে তা তো কেউ চট করে ছাড়তে চায় না, আর সেই কারণেই সন্ধেবেলায় আবার চলে এসেছি মহাদেবের দর্শন করতে। এখন লাইনে দাঁড়িয়ে আছি, এখন লাইনে বসে আছি, মন্দির খুলবে একটু পরে, তারপর গিয়ে মহাদেবের দর্শন করব। মন্দিরের দ্বার সন্ধ্যে 6:30 খোলে, আর খানিকক্ষণের মধ্যেই শুরু হয় সন্ধ্যারতি। এখানে সন্ধ্যারতির ব্যবস্থাপনা খুবই সুন্দর। মন্দিরে উপস্থিত অসংখ্য ভক্ত খুব সুশৃঙ্খলভাবে আরতি দর্শনের জন্য দাঁড়িয়েছিল। সকালবেলায় তো স্পর্শ দর্শন করেছিলাম, এবেলায় স্পর্শ দর্শন করতে দেয় না, কিন্তু মন্দিরে এই সময় যে আরতি হয় মহাদেবের, সেই আরতির সময় মন্দিরে প্রবেশ করার এক মনে প্রশান্তি এনে দেয়। সারাদিনের যা খাটনি গেছে তাতে সকালে স্পর্শ দর্শন আর এবেলার আরতি দেখে কিন্তু খাটনি উসুল হয়ে গেল, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারলাম। দেওঘর থেকে আবার বিদায় নেওয়ার পালা। আমাদের টার্গেট ছিল একদিনে মধুপুর থেকে, সবাই তো ব্লগ বানায় দেওঘরে থেকে দেওঘর ভ্রমণ, আমরা চেষ্টা করেছিলাম যে মধুপুরে থেকে যদি মধুপুর থেকে এসে দেওঘর ভ্রমণ করা সম্ভব হয় সেটা ট্রাই করে দেখা। যাই হোক, আশা করি আমরা সাকসেসফুল। কি বলছেন? আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। এবারে খেতে হবে, আর খেয়ে মধুপুর ফিরতে হবে। মন্দির সংলগ্ন একটা হোটেলে আমরা তরকা রুটি অর্ডার দিয়েছি। এটা হচ্ছে হাফ তরকা, ঠিক আছে, এর দাম হচ্ছে 70 টাকা, আর রুটি এটা হচ্ছে 10 টাকা পিস। মানে পরিমাণ অনুযায়ী দাম কিন্তু অনেকটাই বেশি। তবে বানিয়েছে ভালো, কোনো সন্দেহ নেই। আজ সারাদিনকে অর্পিতার ভাত খাওয়া হয়নি, সে কারণে একটু ক্ষিপ্ত। যাই হোক, ওকে বললাম একটা রাত কষ্ট করে নাও, কালকে তো বাড়ি পৌঁছেই যাবে, তারপর বাড়ি গিয়ে মনের সুখে ভাত খেও। তাই বলাতে একটু নিমরাজি হয়েও তারপর আলটিমেটলি রাজি হয়েছে। খাবারের স্বাদ তো মারাত্মক। আর এখান থেকে বেরিয়ে এবারে আমরা যাবো প্রথমে মধুপুর, ওখানে আমাদের লাগেজ আছে, রিটায়ারিং রুমে লাগেজ নেব, দিয়ে রাতে কলকাতা ফেরার ট্রেন ধরবো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। আর হ্যাঁ, একটা কথা, আমরা কিন্তু এবারে জেসিডি দিয়ে ফিরছি না, আমরা দেওঘর থেকে মধুপুর যাচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই সাবধানে থাকবেন। টাটা।